আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ট্যাকটিক্স বোর্ডে সকলকে আমন্ত্রণ। ভিনিসিয়াস জুনিয়রের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স না থাকলে এই গেমটা আসলে ব্রাজিলের হারারই কথা, প্রথমার্ধে ব্রাজিলের 2টা গোল কনসিড করার কথা। এই ভিডিওটা আমরা 3টা পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। 1 নম্বর পরিসংখ্যানটা হচ্ছে মরক্কোর সঙ্গে এই ম্যাচটাতে স্টার্টিং 11-এ ব্রাজিল যে লাইন আপটা নিয়ে নেমেছে সেই লাইন আপটার গড় বয়সটা 29 বছর 235 দিন, যেটা 2006 বিশ্বকাপে ফ্রান্সের এগেইনস্টে ব্রাজিলের প্লেয়ারদের যে গড় বয়সটা ছিল 30 বছর 31 দিন, তারপরে দ্বিতীয় সবচাইতে বেশি বয়সী প্লেয়ারদেরকে নিয়ে ব্রাজিলের খেলতে নামার ঘটনা বিশ্বকাপের মঞ্চে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড, a product of Remark. সেখানে একটা প্রশ্ন কিন্তু চলে এসেছে। ওই বিশ্বকাপের ফ্রান্সের সঙ্গে ম্যাচটার পরে কিন্তু একটা কথা হচ্ছিল যে রবার্তো কার্লোস তার সেরা সময়টা 2-3 বছর আগে পার করে এসেছেন, কাফু তার সেরা সময়টা 2-3 বছর আগে পার করে এসেছেন। এখন কিন্তু সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, ক্যাসেমিরো কি তার সেরা সময়টা রিয়াল মাদ্রিদে পার করে এসেছেন কিনা, ফ্যাবিনহো তার সেরা সময়টা লিভারপুলে পার করে এসেছেন কিনা, রাফিনিয়ার সেরা সময়টা 2 বছর আগে বার্সেলোনাতে যখন তিনি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতেন তখন তিনি পার করে এসেছেন কিনা। 2 নম্বর পরিসংখ্যানটা হচ্ছে মরক্কো প্রথম 23 মিনিটের মধ্যেই ব্রাজিলের পেনাল্টি এরিয়ার ভেতরে 12টা শট নিয়েছে, 11টা পাস কমপ্লিট করেছে। সেই মরক্কো পুরো দ্বিতীয়ার্ধ মিলিয়ে আর মাত্র 2টা শট নিতে পেরেছে। এই জায়গাটাই সবচাইতে বড় প্রশ্নের জায়গা যে মরক্কো যেভাবে ম্যাচের মোমেন্টামটা পেয়ে বসেছিল সেই জায়গায় হঠাৎ করে তারা ম্যাচের মোমেন্টামটা এরকমভাবে নিজেদেরকে গুটিয়ে কেন নিল। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে খেয়াল করে দেখবেন, একদম কিক অফের সঙ্গে সঙ্গেই মরক্কো যে কাজটা করেছে, বলটাকে আউট করে দিয়েছে থ্রো ইনের জন্য, ইন্টেনশনালি বলটাকে থ্রো ইনের জন্য আউট করে দিয়েছে। এই সেম কাজটা প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি করে। এটা একটা ভিন্ন ধরনের ট্যাকটিক্স, যাতে এরকমভাবে থ্রো ইনে অপোনেন্টকে একটা ফাঁদে ফেলে পরবর্তী সময় তাদের প্রেসিং ফুটবলটা তারা ঠিকঠাক মতো খেলতে পারে। এবারে ব্রাজিলের লাইন আপটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত যখন ব্রাজিলের লাইন আপটা ডিক্লেয়ার হলো তখনই কিন্তু এটা একটা সারপ্রাইজ ছিল। 3টা পজিশন সারপ্রাইজ। একটা হচ্ছে একদম সেন্টার ফরওয়ার্ড পজিশনটাতে সারপ্রাইজটা তো অবশ্যই থিয়াগো, এবং 2 ফুলব্যাক, একজন স্যান্টোস এবং একজন ইভানেস। যদিও স্যান্টোসের পারফরমেন্স যদি আমি বলি তাহলে অন্য অনেকের চাইতেই সান্তোস কিন্তু বেটার পারফর্ম করেছেন, অর্থাৎ সান্তোসের ওই জায়গাটা থেকে সত্যিকারের অর্থে ডিফেন্সটা বেশ ভালো হয়েছে, ইন্টারসেপশনও বেশ ভালো ছিল। কিন্তু এটা খুব এক্সপেক্টেড যে হতাশ করবেন সেই জায়গাটায় ইবানেস, সেটা তিনি হতাশ করেছেন, পাকেতা হতাশ করেছেন, এবং থিয়াগোর কথা আসলে সেই জায়গাটা বলার কোনো দরকার নেই। তবে ব্রাজিলের ফরমেশনের জায়গাটাও আরো বড় চমকের জায়গা ছিল, কারণ এই ফরমেশনটাতে যেরকম আমরা এক্সপেক্ট করছিলাম যে ভিনি বাম পাশে থাকবেন, রাফিনিয়া ডান পাশে থাকবেন, এরকমটাই তো আসলে হবে। কিন্তু ঘটনা যেটা ঘটেছে, ভিনিসিয়াস জুনিয়র কিন্তু শুরু করেছেন সেন্টার লেফট থেকে, তার ঠিক পেছনে ছিলেন রাফিনিয়া, অনেকটা নাম্বার 10 পজিশনে। এটা সবচাইতে অবাক করা একটা বিষয় ছিল। হ্যাঁ, এমন একটা কারণ হতে পারে যে রাফিনিয়াকে একটু মাঝের জায়গা থেকে শুরু করিয়ে আনচেলত্তি চেয়েছিলেন যে মরক্কোর ডিফেন্সটাকে আসলে একটু এলোমেলো করে দিতে, কিন্তু হিতে বিপরীত হয়েছে। ব্যাপারটা এরকম হয়েছে যে মরক্কোর ডিফেন্সটা এত কম্প্যাক্ট ছিল, এত সলিড ছিল, এবং তারা এত কাছাকাছি জায়গায় অবস্থান করছিলেন, যখনই রাফিনিয়ার কাছে বল যাচ্ছে মিড থেকে আলটিমেটলি তাকে 3 জন মিলে ঘিরে ধরছেন, বা মিড থেকে 3 জন মিলে তাকে ওই জায়গায় কোনো প্রকার সুযোগই দিচ্ছেন না, বল বেরই হচ্ছে না। আর মরক্কোর স্পিডটা প্রথম 23 মিনিটে এত বেশি ছিল। আশরাফ হাকিমের কথা যদি বলে, আশরাফ হাকিমি ডান দিক থেকে একদম লাইন ধরে কিন্তু আগাচ্ছিলেন না, তিনি ভেতরের দিকে ঢুকছিলেন, মানে ডান দিক থেকে আবার মাঝের দিক বরাবর এরকম একটা অ্যাঙ্গেল করে তিনি বারবার ঢুকছিলেন। তার স্পিডের কাছে আসলে সত্যি কথা বলতে কেউ ওই জায়গাটাতে পেরেই উঠছিল না। ব্রাহিম দিয়াজের কথা যদি বলি, ব্রিলিয়ান্টলি প্লেড। যে গোলটা স্কোর তিনি করেছেন, এই গোলটার ব্যাপারে যদি আলাদা করে আসলে বলতে হয় সেক্ষেত্রে এটা একটা চমৎকার টিম কম্বিনেশন ছিল। যখন বলটাকে পেয়েছেন 3 জন ট্রায়াঙ্গুলার শেপে তার কাছে বা বলের দিকে কনসেন্ট্রেশনটা করেছেন, দেন তিনি সামনে থ্রোটা বাড়িয়েছেন, এবং এই জায়গাটাতে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, 2 of the very finest, very prominent center backs in the world, মার্কুইনোস এবং গ্যাব্রিয়েল, তারা দুজনই যে এই জায়গাটা মিস্টেক করে বসবেন সেটা আসলে কে বলতে পারে। আমরা জানি যে গ্যাব্রিয়েল যখন আর্সেনালে খেলেন তাকে কিন্তু কমপ্লিমেন্ট করার চেষ্টা করেন সালিবা, আমরা এটাই ধরছিলাম যে মার্কুইনোস তাকে কমপ্লিমেন্ট করবেন। আবার মার্কুইনোসেরও কিন্তু অনেক সিলি মিস্টেক করার রেকর্ড রয়েছে, আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিসে সেই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলেছিলাম, যারা দেখেছেন তারা হয়তো বা জানবেন। এক্ষেত্রে দুইজনই যে সেম কাজটা করবেন, মানে এটা আসলে মানে দুজনেই একদম চেয়ে চেয়ে দেখলেন, বল চলে গেল নেটে। আর এই জায়গাটাতে সবচাইতে বড় বিষয়টা ছিল ক্যাসেমিরোর পারফরমেন্স পুরোপুরি টায়ার্ড মনে হচ্ছিল। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড, A product of Remark.
স্পিড ছিল না, কোনো প্রকার অ্যাগ্রেশনের জায়গাটাও ছিল না, পজিশনটাও ঠিকঠাক মতো নিতে পারছিলেন না, তাকে ভেদ করে চলে যাচ্ছে, পজিশন থেকে শুরু করে স্পিড পুরোপুরি টায়ার্ড মনে হচ্ছিল। সত্যি কথা বলতে হি ওয়াজ নট দেয়ার। এবং তখনই এই কোয়েশ্চেনটা আসলে চলে আসে যে এরকম হাই ইন্টেন্সিটির ম্যাচে ক্যাসেমিরো আসলে তার সেরা সময়টা পার করে এসেছেন কিনা, সেই প্রশ্নটা কিন্তু এখন আসলে এসেছে। ডেফিনেটলি ব্রাজিলের এই লাইন আপের প্রাণভোমরা যদি আপনি বলেন সেটা ক্যাসেমিরোকেই বলতে হবে, কিন্তু ক্যাসেমিরোর মতো প্লেয়ার যখন এইরকম পারফরমেন্স করবেন এবং আনচেলত্তি মোটামুটি বিরক্ত হয়েই দ্বিতীয়ার্ধের শুরুতেই তাকে উঠিয়ে নেবেন, সেই জায়গাটায় ফ্যাবিনোকে নামাবেন, তখন বুঝতে হবে যে আসলে এই টিমটার, যেটা নিয়ে একদম শুরুতে আমরা কথা বলেছিলাম যে 29 বছর 235 দিন গড় বয়স, সেটা একটা ফ্যাক্টর হতে যাচ্ছে কিনা এই বিশ্বকাপের মঞ্চে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পাকেতা ইনিশিয়ালি খুব সিলি মিস্টেক করেছেন, খুবই বাজে মিস্টেক করেছেন এবং সেই জায়গাটা অনেক বেশি মাত্রায় ভুগিয়েছে ব্রাজিলকে যখন তিনি একটু ডান দিক থেকে খেলা শুরু করছিলেন। তবে 23 মিনিটের পরে হাইড্রেশন ব্রেকের পরে ব্রাজিল নিজেদের মধ্যে আসলে এটা গুছিয়ে নিয়েছে। তখন দেখা যাচ্ছিল ভিনিসিয়াস জুনিয়র তার স্বাভাবিক যে পজিশনটা একদম লাইন ধরে বা প্রান্ত থেকে একদম ওয়াইডার অ্যাঙ্গেল ইউজ করে রাফিনিয়া ডান দিকে চলে গিয়েছিলেন এবং পাকেতা সেই জায়গাটায় মাঝখানে ছিলেন। এখানেই কিন্তু আলটিমেটলি একটা গোল হয়েছে এবং সেই গোলটাতে ব্রুনোর ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ যে সময়টাতে সত্যি কথা বলতে ভিনিসিয়াস প্রথমে বলটা পেয়েছেন, হাকিমি কিন্তু সেখানে ছিলেন না, হাকিমি অনেক পেছনে ছিলেন, মানে হাকিমি কিন্তু ব্রাজিলের অর্ধে ছিলেন। এই সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র, পাসটা দিয়েছেন সেই জায়গাটায় আমরা দেখতে পেয়েছিলাম ব্রুনোকে। ব্রুনো বলটা পাওয়ার পরে তিনি কি করেছেন, অ্যাঙ্গেলটা বের করার চেষ্টা করেছেন, ডিফেন্সটাকে স্প্রেড করার চেষ্টা করেছেন, একটু সময় নিয়ে দেন অ্যাঙ্গেলটা বের করে দিয়েছেন ভিনিসিয়াসকে। ভিনিসিয়াস পরবর্তী সময়ে কাটিং করে ভেতরের দিকে ঢুকে একটা চমৎকার ফোর্সে ডান পায়ের জোরালো কিকে একটা গোল স্কোর করেছেন এবং এটাই ব্রাজিলকে আলটিমেটলি বাঁচিয়ে দিয়েছে। তবে মরক্কোর জায়গা থেকে আমি বলবো যে যেই মরক্কো প্রথম 23 মিনিটের মধ্যে তারা 12টা শট নিয়েছে পেনাল্টি এরিয়াতে, সেই মরক্কো এর পরের সময়গুলোতে, মানে পরের 70 মিনিট 80 মিনিট মাত্র 2টা শট নিতে পেরেছে। দ্যাট ওয়াজ রিয়েলি সারপ্রাইজিং যে মরক্কো আমার মনে হয় যে আরেকটু হাই ইন্টেন্সিটির ফুটবলটা খেলতে পারতো। হ্যাঁ, ব্রাজিল একটা পর্যায়ে গুছিয়ে নিয়েছে, বাট মরক্কোর কাছ থেকে আরেকটু বেটার এফোর্ট থাকলে হয়তো মরক্কো ম্যাচটা বেরও করতে পারতো। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজিল তো পরিবর্তন করেছে, আমরা বললাম দানিলো আসার পর ডান দিক থেকে ফুল ব্যাকের অ্যাটাকটা বাড়তে থাকলো এবং রাফিনিয়া ডান দিকের পজিশনটায় চলে গেলেন। এই সময়টায় 60 মিনিট পর্যন্ত ব্রাজিল অ্যাটাক করেছে বেশ ভালো, বাট আফটার দ্যাট মনে হচ্ছিল যে আসলে ব্রাজিলও ঠিকঠাক মতো প্রচুর পরিমাণে নিজেদের মধ্যেকার কম্বিনেশনের জায়গাটায় ভুল করছিল। ইভেন আপনি যদি একটা পরিসংখ্যান এই মুহূর্তে দেখেন, সেটা হচ্ছে ব্রাজিলের প্লেয়াররা তাদের অ্যাভারেজ পজিশনটা আসলে কোথায় ছিল। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, ফাইনাল থার্ডের এরিয়াটাতে ব্রাজিলের প্লেয়ারদের কম্বিনেশন একেবারেই ছিল না। এখানে বিভিন্ন কম্বিনেশন ট্রাই করা হয়েছে। মাতেউস কুনিয়া যখন মাঠে নামলেন তখন ধরা হচ্ছিল তিনি সামনে থাকবেন, বাট ওই সময়টা দেখা যাচ্ছিল যে রাফিনিয়া সামনে চলে গেছেন, মাতেউস কুনিয়া তিনি এবার মিডের দিকে খেলছেন। সো ইট ওয়াজ রিয়েলি সারপ্রাইজিং এবং এই জায়গাটাতে আসলে কোনো কম্বিনেশনেই বা কোনো আগের প্রেডিকশনে বা কোনো ছকে পুরো বিষয়টা বোঝা যাচ্ছিল না যে ব্রাজিল আসলে কি করতে চাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে পেনাল্টি এরিয়ার ভেতরে বা ফাইনাল থার্ডের জায়গাটাতে তাদের মধ্যে কম্বিনেশনের জায়গাটা ছিল না। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ছিল ভিনিসিয়াস জুনিয়রের, বাট ফাইনাল থার্ডে ব্রাজিলের প্লেয়ারদের কম্বিনেশন ছিল না। এখন আপনি যদি হিস্ট্রিক্যালি ব্রাজিল টিমটা চিন্তা করেন, ফাইনাল থার্ডে তাদের কম্বিনেশনটা সবসময় অনেক বেশি মাত্রা প্রমিনেন্ট থাকে, যেই টিমগুলো আসলে অর্জন এনে দিয়েছে। সো এই টিমটার বা এই লাইন আপটা সত্যি কথা বলতে অনেক বেশি মাত্রায় অগোছালোই মনে হয়েছে এবং এই লাইন আপে সিলি মিস্টেক আমি আসলে বলবো না, সিলি মিস্টেকের চাইতে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে তাদের এই লাইন আপের কম্বিনেশনটাই ফিক্সড কম্বিনেশন আসলে গড়ে উঠতে পারে না। হ্যাঁ, পজিশন ওয়াইজ তো জায়গার পরিবর্তন হবে, বাট খুবই এলোমেলো লেগেছে, খুবই এলোমেলোই মনে হয়েছে এই জায়গাটাতে। আমি জানি না যে এই টিমটা আসলে পরবর্তী ম্যাচগুলোতে কিভাবে কামব্যাক করবে। হ্যাঁ, নেক্সট ম্যাচ হয়তো অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ সেই জায়গাটা হাইতি, হয়তোবা নেইমার যদি কামব্যাক করেন, এনরিককে যদি আনচেলত্তি সেই জায়গাটা খেলান, ইভেন একদম ইনিশিয়াল স্টেজ থেকে অন্তত এই ম্যাচে যেরকম ছিল সত্যি কথা বলতে যে একই সাথে ভিনিসিয়াস জুনিয়র খেলছেন আবার রাফিনিয়া খেলছেন, একটা উইয়ার্ড কম্বিনেশনের জায়গা, এইরকম যদি না খেললেন ডেফিনেটলি ব্রাজিল তো ব্রাজিলের সেই সুযোগটা থাকে। বাট আমি ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করছিলাম প্রথমার্ধের প্রথম 22-23 মিনিটের খেলা দেখে মরক্কো এই ম্যাচটা, এই ইন্টেন্সিটিটা বাকি সময়গুলো ধরে রাখবে, বাট মরক্কো সেই ইন্টেন্সিটিটা আলটিমেটলি ধরে রাখতে পারে নাই। আপনারা কি মনে করেছেন এই ম্যাচটা দেখে? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।